আমাদের আজকের বিষয় অ্যান্টি ডিফেকশন ল। আপনারা সবাই একটা ফ্রেজ তো শুনেই থাকবেন, আয়ারাম অর গায়ারাম। এই ফ্রেজটা প্রথম ব্যবহৃত হয় এই ডিফেকশন বা অ্যান্টি ডিফেকশন ল রিলেটেড একটা ঘটনার সাথে। 1967 সালে গয়ালাল নামের একজন ব্যক্তি, তিনি যখন হরিয়ানার প্রথম বিধানসভা ইলেকশন হয় তখন সেখানে উনি ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হিসেবে ভোট জেতেন এবং রেজাল্ট ডিক্লেয়ার হওয়ার 24 ঘন্টার মধ্যেই তিনি 3বার দল পরিবর্তন করেন। প্রথমে তিনি ইন্ডিপেন্ডেন্ট থেকে কংগ্রেসে যান, তারপর কংগ্রেস থেকে ইউডিএফ যান, মানে ইউনাইটেড ফ্রন্টে যান, তারপর ইউনাইটেড ফ্রন্ট থেকে আবার কংগ্রেসে আসেন এবং 14 দিনের মাথায় তিনি আবার কংগ্রেস থেকে ইউনাইটেড ফ্রন্টে যান। এই ঘটনার পরে রাও বীরেন্দর সিং, যিনি ইউনাইটেড ফ্রন্টের প্রতিনিধিত্ব করছিলেন সেই সময়, তিনি চণ্ডীগড়ে নিয়ে যান এই গায়ালালকে এবং তাকে সেখানে ইন্ট্রোডিউস করেন এই বলে যে গায়ারাম আব আয়ারাম হ্যাঁ, এবং সেখান থেকেই গায়ারাম এবং আয়ারামের এই সিলসিলা বলা যেতে পারে, যেটা শুরু হয় এবং যেটা এখনও চলছে এবং এখন প্রতিটা স্টেটের মধ্যে এখনও দেখা যায়। কিন্তু মূলত এটা সেই সময় অনেক বেশিভাবেই বেড়ে গেছিল। সেই সময় 1967 থেকে 71 সালের মধ্যে 4 বছরের মধ্যে 142 জন পার্লামেন্টের মধ্যে ডিফেক্ট করেন এবং সেখানে 1969 জন স্টেট অ্যাসেম্বলি থেকে পদত্যাগ করেন। 32টা গভর্নমেন্ট সেখানে ভেঙে যায় এবং এই 4 বছরের মধ্যেই 212 জন ডিফেক্টর মন্ত্রিত্ব পদের জন্য মনোনীত হন। এখান থেকে বোঝাই যাচ্ছে কিভাবে ডিফেকশনের সাথে একটা পলিটিক্যাল গেইন, পদ পাওয়ার যে লোভ বা টাকা পয়সার যে সমস্ত একটা একটা ব্যাপার চলেই আসছে, যেটা আমাদের ডেমোক্রেসি সিস্টেমের জন্য খুব একটা হেলদি সিস্টেম ক্রিয়েট করে না। সেখান থেকে 1985 সালে পরবর্তী 85-80-র দিকে মনে হয় যে একটা এই ডিফেকশন বা চেঞ্জ হওয়ার, দল পরিবর্তনের যে এই ব্যবস্থাটা, সেটা পরিবর্তন করা উচিত এবং সেখানে এই অ্যান্টি ডিফেকশন লটার উদ্ভব। সেটা সম্বন্ধে তুই বল। যে দলবদল আটকাতে অ্যান্টি ডিফেকশন ল, তো 1985 সালে 52তম সংবিধান সংশোধনের মাধ্যমে 10th শিডিউল অ্যাড করা হয়। সেই 10th শিডিউল যোগ করে এমপি বা এমএলএ এদের পদ থেকে বরখাস্ত করার জন্য আইন বানানো হয়। তো যে পরিস্থিতিতে তাদের বরখাস্ত করা সম্ভব সেগুলি হলো: 1, যদি কোনো রাজনৈতিক দলের সদস্য স্বেচ্ছায় দল ত্যাগ করে বা পার্টির নিয়মের বিরুদ্ধাচরণ করে অথবা কোনো অন্য পার্টি যোগদান করে, তাহলে তাদের বরখাস্ত করা প্রক্রিয়া চালু করা যেতে পারে। অথবা যদি পার্টির হুইপ এর নির্দেশের বিরুদ্ধে ভোটদান করে অথবা যদি ভোটদান থেকে বিরত থাকে, সেক্ষেত্রেও তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া যায়। এই হুইপটা কি একটু জানা দরকার। এই হুইপ হলো কোনো রাজনৈতিক দলের নির্দেশ, বিশেষ নির্দেশ যা সমস্ত এমপি বা এমএলএ পালনে বাধ্য। যদি তারা হুইপ অমান্য করে তাহলে তাদের বিরুদ্ধে এই প্রক্রিয়া সেই দল শুরু করতে পারে। দ্বিতীয় 2 নম্বর যে প্রভিশন রয়েছে সেটা হচ্ছে, যদি কোনো ইন্ডিপেন্ডেন্ট সদস্য, অর্থাৎ যিনি কোনো দলের হয়ে ভোট লড়েননি, তিনি যদি কোনো রাজনৈতিক দলে যোগদান করেন তখনও এই প্রক্রিয়া শুরু হবে। আর 3 নম্বর, যদি কোনো নমিনেটেড সদস্য নির্বাচিত হওয়ার 6 মাস পরে কোনো দলে যোগদান করেন, 6 মাসের মধ্যে যদি যোগদান করেন তাহলে কোনো রকম প্রক্রিয়া চালু করা হবে না, কিন্তু 6 মাস পর যদি করেন তাহলে তার বিরুদ্ধে এই বরখাস্ত করার প্রক্রিয়া শুরু করা যেতে পারে। তো এই বরখাস্ত করার যে প্রক্রিয়াটা, এর ডিসিশন নেবেন, ফাইনাল ডিসিশন তিনি হচ্ছেন প্রিজাইডিং অফিসার। প্রিজাইডিং অফিসার যেমন লোকসভার স্পিকার, রাজ্যসভার চেয়ারম্যান, বিধানসভার স্পিকার আর বিধান পরিষদের চেয়ারম্যান। তো এই একটা ডেভেলপমেন্ট এই বিষয়ে 1993 সালে কিহতো হলোহান কেস বিখ্যাত,
সেখানে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় যে এই প্রিজাইডিং অফিসারের ডিসিশন ফাইনাল নয়, এটা জুডিশিয়াল রিভিউর আন্ডারে পড়ে। তো জুডিশিয়াল রিভিউতে দেখা হবে যে ডিউ প্রসেস ফলো করা হয়েছে কি না, সেটা ফাইনালি কোর্ট ডিসাইড করবে। তো এই লয়ের একটা ফাইনাল আরও একবার সংবিধান সংশোধন 2003 সালে 91তম সংবিধান সংশোধনের মাধ্যমে একটা কিছু প্রভিশন চেঞ্জ করা হয়। তো সেখানে এই বরখাস্ত হওয়া এমএলএ এমপিদের এরা মিনিস্টার পদে জন্য উপযুক্ত নয়, বা এরা মিনিস্টার পদে নিযুক্ত হতে পারবেন না, অথবা অন্য কোনো রিমিউনারেটিভ পলিটিক্যাল পোস্ট যেগুলোতে স্যালারি বা রেমিউনারেশন, যেখানে অর্থ অফিস থেকে পাওয়া যায়, সেই সমস্ত পোস্টে পদ থেকেও তাদেরকে বরখাস্ত করার প্রভিশন রয়েছে। এই আইনের কিছু ব্যতিক্রম বা এক্সেপশন রয়েছে। তো এর মধ্যে প্রথম একটা ব্যতিক্রম হলো যে 1/3 কোনো পার্টির মেম্বার যদি দল ত্যাগ করতো, এর আগে পর্যন্ত তাদের প্রভিশন ছিল যে তাদেরকে লিগ্যাল বা তাদের বিরুদ্ধে কোনো প্রসিডিং করা হতো না। এইখানে সেই জিনিসটা বাদ দিয়ে দেওয়া হয়। কিন্তু এক্ষেত্রে যেটা করা হয় সেটা 2/3 মেম্বার কোনো পলিটিক্যাল পার্টি যদি দল ছেড়ে অন্য কোনো দলের সঙ্গে মার্জ করে বা যোগদান করে, তখন তাদেরকে বৈধ হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। আর এই আরেকটা এক্সেপশন রয়েছে, সেটা স্পিকার, চেয়ারম্যান অর্থাৎ প্রিজাইডিং অফিসার, ইনারা যদি সেই পোস্টে পদ দখল করার সময় যদি দল ত্যাগ করেন, তখন তাদেরকেও এই আইনের আওতায় নিয়ে আসা হবে না। তো আমরা এই আইনের যে ক্রিটিসিজম রয়েছে বা কোথায় কোথায় ফল্ট লাইন রয়েছে, সেইগুলো নিয়ে আলোচনা করব। তুই শুরু কর, মানে এক একটা করে টপিক, মোটামুটি ক্রিটিসিজমগুলো তুই উপস্থাপন কর। আমি যেটা লয়ের যে দৃষ্টিভঙ্গিটা যে দিক থেকে আনা হয়েছে বা সেটার দিক থেকে যে ব্যাখ্যাগুলো হতে পারে সেগুলো বলার চেষ্টা করব। আচ্ছা, প্রথম ক্রিটিসিজম হচ্ছে যে পলিটিক্যাল পার্টির যে মেম্বার থাকে, একজন সদস্য, তার নিজস্ব স্বাধীনতা যেটা থাকে, যে নিজের অভিব্যক্তি ব্যক্ত করা, তার পলিটিক্যাল পার্টির স্ট্যান্ড থেকে নিজের স্ট্যান্ড নেওয়া, যে পলিটিক্যাল পার্টি যে কোনো একটা বিষয়ে আগে থেকে জানিয়ে দিয়েছে যে আমরা এই স্ট্যান্ডটা, এটা নিয়ে এই ভোট করতে হবে বা এটা আমরা এই স্ট্যান্ড নিচ্ছি, সেখানে তার নিজস্ব ব্যক্তিগত ভোট করার অধিকার বা নিজের ডিসেন্ট করার অধিকার তার থাকে না। তো সেক্ষেত্রে যদি তারা ডিসেন্ট করে যে আমি জানাচ্ছি যে আমরা এর পলিটিক্যাল পার্টির বিরুদ্ধে, বা এটা ঠিক করছে না পলিটিক্যাল পার্টি, তো সেক্ষেত্রে তার বিরুদ্ধে প্রসিডিংস হবে, যে সে পলিটিক্যাল পার্টির নিয়ম ভঙ্গ করেছে, তাকে তার এমএলএ এমপি পদ থেকে এই অ্যান্টি ডিফেকশন লয়ের মাধ্যমে বের করে দেওয়া হবে। তো এইটা নিয়ে, হ্যাঁ, এটা তো মেনলি যে কারণে এইটার করা, সেটা হচ্ছে যে একটা স্টেবল গভর্নমেন্ট একটা খুবই প্রয়োজনীয় হয়ে পড়ে। যে সময় এই ডিফেকশন লটা আনা হয়েছে, তার সেই সময়কার প্রেক্ষাপটটা দেখলে বোঝা যাবে যে কোয়ালিশন গভর্নমেন্ট, তারপরে খুব জলদি জলদি গভর্নমেন্ট ভাঙা, এই জিনিসগুলো খুব রেকারেন্ট হয়ে গেছিলো, যে কোনো গভর্নমেন্টই ঠিক ছিল না সেই সময়। তো আজকে যদি একটা দলের মধ্যে 100 জন সদস্য থাকে এবং তাদের মধ্যে যদি প্রত্যেকে নিজের নিজের মতামত দিতে শুরু করে, তাহলে তো মানে সবার মধ্যে গিয়ে বা সবার বাইরে, তাহলে তো 100 রকম মতাদর্শ শুরু হবে, তাহলে তো আর দল গঠনের কোনো কারণ থাকে না। তাহলে তো সবাই ইন্ডিপেন্ডেন্ট হিসেবেই তো লড়তে পারতো, ইন্ডিপেন্ডেন্ট হিসেবে লড়তে তো কোনো বারণ নেই। তো সেই ব্যাপারটা তো থেকেই যাচ্ছে। এবার যখন দল হিসেবে এসেইছে, তখন নিয়ম এটার মাধ্যমে এটাই বলা হয় যে দলের ভিতরে যদি সেইটাকে বলার চেষ্টা করা হয়, এই মতামতটা, যেটা রাইট টু এক্সপ্রেস দেয়ার ওন ভিউজ, যেটা তারা নিজেদের জায়গাকে প্রতিনিধিত্ব করছে, তো সেখানকার লোকদের যা মতামত, যা বক্তব্য, সেটা তিনি পার্টির মধ্যে বলতে পারেন, এবং তারপরে যে কনসেনসাসটা হবে সেটাকে প্রোপাগেট করাটা বাধ্যতামূলক, এই কারণেই যে একটা স্থিরতার প্রয়োজন হয়ে পড়ে গভর্নমেন্টের মধ্যে। তাও এখানে যে আরেক রয়েছে যে অনেক সময় আমাদের পার্টি পলিটিক্যাল ডেমোক্রেসি যেরকম হয়, যে যখন কোনো
পার্টির সুপ্রিম বস যেটা বলল সেটা অনেকজন যদি ডিসেন্ট করে, সেটার সঙ্গে সহমত না হয়, তখনও তাদের কিছু করার থাকে না। তারা সেই যেরকম আর্টিকেল 370 যখন অ্যাব্রোগেট করা, মানে আর্টিকেল 370 অ্যাব্রোগেশন এবং জম্মু কাশ্মীর রিঅর্গানাইজেশন বিল যেটা পাস করা হয়, তখন কিছু কংগ্রেস এমপি সেটার সপক্ষে ভোট করেন। তো সেখানে তারা তাদের বিরুদ্ধেই প্রসিডিং শুরু হবে বলে তারা ধর্নায় বসেন, বা যাতে না করা হয় সেই নিয়ে তাদেরকে অনেক ফাইনাল ডিসিশন পলিটিক্যাল পার্টির হেডের হাতে, কিন্তু তারা চাইলে করতে পারেন। তো এই যে তাদের মনে হচ্ছে যে হ্যাঁ আমরা ঠিক করছি, কিন্তু বা পলিটিক্যাল পার্টি যেহেতু অর্ডার দিয়েছে সেই জন্য করতেই হবে, এইরকম একটা যে বাধ্যবাধকতা চলে আসে এই আইনের ফলে, এইরকম একটা প্রভিশন, তো সেখানে এমএলএ বা এমপিদের পদের একটা অস্থায়িত্ব কিছুটা থেকে যায়। সে তো থেকেই যায় একটা ব্যাপার, বাট দলের সাথে যেই একটা একটা দলের থেকে আমি যাকে সাবস্ক্রাইব করি তার তো কিছু নিয়ম মেনে চলতেই হবে, সেই অ্যাঙ্গেল থেকেই এটা ওরকমভাবে করা। এবার জিনিসটা একইভাবে 370টার হয়তো যেই দল আর কি করছে সেই দলের ভিতরেও হয়তো কেউ না চাইতে পারে, সিমিলারলি যেমন কংগ্রেসে কেউ চাইতে পারে যে ওটা সমর্থনে ভোট দিতে পারে, তো সেরকম সেটাও করে থাকতে পারতো, কিন্তু তারা করেনি। সেরকম তারা যেমন সেরকমভাবেই মানে ভিতরেই তাদের কংগ্রেসের তারা যদি ভিতরেই একটা সহমত গঠন করে তারা বেরিয়ে আসতে পারতো, তাহলে সেইটা আমার মনে হয় বেটার একটা গভর্নমেন্ট ক্রিয়েট করে। আচ্ছা, আরেকটা জিনিস যে কোনো যদি মানে এখন অ্যান্টি ডিফেকশন লতে যদি কোনো এমএলএ বা এমপিকে বরখাস্ত করা হয়, তখন তারপর যেটা হয় যে তাকে হয় আরেকবার ইলেকশন মানে লড়ার জন্য সুপ্রিম কোর্টের কাছ থেকে আদেশ নিতে হয়। অনেক সময় হয় কি যে প্রিজাইডিং অফিসার তাকেও বাকি কার্যকালের জন্য ইলেকশন লড়া থেকে মানে বরখাস্ত করে দেন, যে এই সময়ের জন্য তিনি আর করতে পারবেন না। সেই কারণে তাকে বাকি সময়কালটাও যে প্রসেস, এই ডিউ প্রসেস ফলো করা হয়েছে কিনা, সেই কারণে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে সেই নিয়ে যেতে হয়। ফাইনালি যেটা হয় এখানে একটা প্রশ্ন ওঠে যে তিনি যে পদটায় রয়েছেন সেখানে তার কৃতিত্ব কতটা, কারণ অনেক সময় দেখা যায় যে তিনি নিজের ক্রেডিটে অনেক সময় জিতেছেন, কারণ হয়তো ইন্ডিপেন্ডেন্টলি দাঁড়ালেও সেখান থেকেও জিতে যান, বা পরে অন্য পার্টি থেকে দাঁড়ালেও সেখানেও জিতে যান। পার্টির হয়ে যখন দাঁড়াচ্ছেন সেখানে তার ইন্ডিপেন্ডেন্ট রোল কতটা সেটা কি করে জাজ করা যাবে, সে প্রশ্ন তো অবভিয়াসলি থাকছেই, কিন্তু সেটা জাজ করবার তো কোনো প্যারামিটার নেই। তো এটা ধরেই নেওয়া যেতে পারে যে তার নিজস্ব কিছু ব্যক্তিগত, যেটা ইন্ডিপেন্ডেন্ট ক্যালিবার বলা যেতে পারে, সেটার জন্যও কিছুটা হয়েছে, পার্টির জন্যও কিছুটা হয়েছে, বাট সেটার কতটা মাপ এবং কতটা ডিসাইডিং রোল সেটা আলাদা ব্যাপার, কিন্তু দুটোরই থেকে যায়। মানে শুধু ইন্ডিপেন্ডেন্ট রোলটাই যে করেছে সেটাও বলাটা খুব একটা যুক্তিযুক্ত বলে মনে হয় না এখনকার সময়, যখন একটা পলিটিক্যাল পার্টির বড়সড় রোল প্লে করে, মাথার উপর একজন একটা পার্টির বড় লিডার একটা লোকসভা ইলেকশন সুইপ করে দিতে যথেষ্ট যখন রোল প্লে করে, তো সেরকম সময়। আচ্ছা, এখানে আরেকটা ক্রিটিসিজম রয়েছে, সেটা হচ্ছে এখানে একজন ইন্ডিপেন্ডেন্ট মেম্বার আর একজন নমিনেটেড মেম্বার, এই দুজনেরকে আলাদা প্রভিশন রয়েছে যে ইন্ডিপেন্ডেন্ট মেম্বারকে কোনো দলে যোগ দেওয়ার কোনো স্বাধীনতা নেই, বা তার অ্যান্টি ডিফেকশন ল তার বিরুদ্ধে করা হবে। কিন্তু একজন নমিনেটেড মেম্বার যাকে সরকার নমিনেট করছে, বা কোনো বিশেষ তার জ্ঞান আছে কোনো ফিল্ডে, সেই কারণে তাকে নমিনেট করে সেই পদের দিক পাঠানো হয়েছে, তিনি 6 মাসের মধ্যে কিন্তু কোনো দল পলিটিক্যাল পার্টি জয়েন করতে পারেন। কিন্তু 6 মাসের পর যদি জয়েন করেন, তখন সেক্ষেত্রে তাকে আবার সেই অ্যান্টি ডিফেকশন লয়ের মধ্যে ফেলা হবে। তো এখানেও কিছুটা একটা দুটো আলাদা ডিসক্রিমিনেশন বলা যেতে পারে, বা ডিস্টিংশন করা হয়েছে, যে তার স্পেশাল প্রভিশন এখানে আনা হয়েছে। এইটা খুব একটা মানে দাঁড়ায় না যে সবাইকে সমান ইকুয়ালভাবে ট্রিট করা হয়নি এরকম। ইন্ডিপেন্ডেন্ট যখন যে লড়েছে সে বেসিক্যালি তার যে যে কনস্টিটিউয়েন্সি থেকে উঠে এসেছে সেই কনস্টিটিউয়েন্সির লোকের তাকে সে প্রতিনিধি, ঠিক আছে। তো সে আজকে যে কোনো জায়গায় অন্য কোথাও ট্রান্সফার করে গেলে অন্য যে কোনো দলে, তাহলে তো দাঁড়াচ্ছে না, সেখানে হয়তো সেই দলের অন্য কোনো প্রতিনিধিকে সেখানে লোকজন আজকে ভোট করে পাঠায়নি, সেই জায়গায় ইন্ডিপেন্ডেন্ট তাকে পাঠানো হয়েছে। এবার তাদের যে অ্যাসপিরেশন সেগুলোর তাহলে বিট্রেড হয়ে যাচ্ছে। তো কিন্তু সেই জিনিসটা তো একজন নমিনেটেড মেম্বারের পিছনে থাকে না,
সে রাজ্যসভার 12 জনই হোক বা লোকসভার বাকিরা যারা আছে তাদেরকে তারা তাদের কৃতিত্বের জন্য, তাদের স্পেশাল এবিলিটিসের জন্য, তাদের ক্রেডিটের জন্য তারা সেই জায়গায় পৌঁছেছেন। এবার সেটা হ্যাঁ, এই 6 মাসের যে গ্যাপটা সেটা আমিও এগ্রি করি, হয়তো সেটা হয়তো কমানো বা সেটা হয়তো বন্ধ করে দেওয়া যেতে পারে, হ্যাঁ এটা ঠিকই, কিন্তু দুটোকে একইভাবে না দেখে সেটা হয়তো করাটা যুক্তিযুক্ত বেশি হবে আর কি। আচ্ছা, এই লয়ের আরেকটা খুবই সবথেকে যেটা ইম্পর্ট্যান্ট বা ক্রিটিক্যাল জায়গা, সেটা হলো এই ডিসিশনটা নেন যিনি, যে বরখাস্ত কাদের করা হবে, সেইটা নেন হচ্ছেন প্রিজাইডিং অফিসার, মানে যিনি একজন পলিটিক্যাল এমপি বা এমএলএ হয়ে চুজ হয়ে এসেছেন, যিনি ইলেকশন জিতে এসেছেন, সেই রকম একজন মেম্বার এই ডিসিশন নেবেন যে কোন পলিটিক্যাল পার্টির লোককে বরখাস্ত করা হবে বা কাকে হবে না, কার বিরুদ্ধে প্রসিডিং শুরু করা হবে। তো অনেক ক্ষেত্রে যেটা দেখা যায় যে এটা পলিটিক্যালি মোটিভেটেড বা তাদের পলিটিক্যাল লিনিংস থাকে, যে একদিকে ঝুঁকে থাকেন বা নিজের দলের প্রতি নিজেদের অ্যালিজিয়েন্স প্রুভ করেন। তো সেক্ষেত্রে অনেক সময় হয় যে যারা অপোজিশন পার্টির কোনো কেউ যদি অন্য সেই দল ত্যাগ করলো, সেই দলের হয়তো কোনো অ্যাকশন নিলেন না, তিনি গত 5 বছর ওই জিনিসে কোনো ধামাচাপা দিয়ে রেখে দিলেন যে হ্যাঁ পরে নেবো বা ডিলে করতে থাকলেন। কিন্তু নিজস্ব পার্টি বা সরকারি পক্ষ পার্টি যদি কোনো এরকম অ্যাকশন হয়, তখন সঙ্গে সঙ্গে সেই তার বিরুদ্ধে প্রসিডিংস নেওয়া সেটা অনেক সময় করে থাকে। তো এই যে একই দুজনের দুটো প্রেক্ষাপট, সেখানে একই অ্যাকশন হওয়ার কথা ছিল, কিন্তু এখানে বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন রকম ভাবে অ্যাকশন নিতে দেখা যায়। তো এই যে স্পিকারের বা এই চেয়ারম্যানের যে এখানে রোল, সেটা অনেক সময় ডাউটফুল বা অনেক এর জন্য অনেক কোর্ট বা সুপ্রিম কোর্ট অনেক সময় বলেছেন যে তাদের কোনো এই প্রসিডিংসে কোনো কিছুই হস্তক্ষেপ করতে পারবে না, কিন্তু যখন তারা ডিসিশন ফাইনাল নিয়ে নেবেন তারপর সেটা ডিউ প্রসেস ফলো হয়েছে কিনা সেইটা চেক করবেন। কিন্তু ওই চেকটা যে কোনো টাইম বাউন্ড ম্যানারে করা হবে সেইটা কিন্তু, বা ডিসিশন নিয়েছেন কিনা সেইটা সুপ্রিম কোর্টের নেই, এখনো পর্যন্ত শুধু স্পিকারের কাছে রয়েছে। তো এই স্পিকার বা যে চেয়ারপারসন তাদেরকে, তারা পলিটিক্যাল পার্টির হয়ে আসেন, মানে জিতে আসেন ঠিকই, কিন্তু তাদের একটা প্রভিশন এক্সেপশনে বলাও ছিল যে তারা চাইলে ছেড়ে দিতে পারে। পার্টি এক্সেপশনে কিন্তু বলা ছিল, তুই প্রথমে যখন বলেছিলিস তখন বলা ছিল। এবার সেটা একটা প্রভিশন তো আছেই, এটাকে কাউন্টার করার জন্যই কাইন্ড অফ ডিফেকশন ল বানানোর সময় করে থাকা যেতে পারে। তাছাড়াও এটা কাইন্ড অফ এক্সপেক্টেড থাকে যারা চেয়ারপারসন বা যিনি স্পিকার তাদের থেকে, যে তারা নিউট্রালভাবে এই জিনিসগুলো হ্যান্ডেল করবেন। এবার কিছু কিছু ক্ষেত্রে তারা করেন না, সেটা কিছু করবার নেই একরকম, যে সবসময় তো তাদের থেকে এক্সপেক্ট করা যেতে পারে না। তো হ্যাঁ, এটাকে এই এক্সেপশনাল কেসগুলোতে যেগুলোতে তারা করেন না, সেইগুলোর ক্ষেত্রে হয়তো ব্যবস্থা নেওয়া যেতে পারে, বা যদি কিছু এইটা যদি কোনো অন্য অপশন থাকে তাহলে দেখা যেতে পারে আমার মনে হয়। কিন্তু কারণটা যে এই উনাদেরকে ওখানে পজিশনে এই অ্যাডজুডিকেটরি পাওয়ারটা দেওয়ার কারণটা এটাই যে তাদের কাছ থেকে এক্সপেক্টেড থাকে যে তারা নিউট্রালি হাউসটাকে ম্যানেজ করবেন, তারা অপোজিশনের যতটা শুনবেন, তারা প্রপোজিশন এই গভর্নমেন্টেরও ততটাই শুনবেন। তো সেই অর্থেই আর কি এইখানে। কিন্তু তার ওই দল ত্যাগ করা, অনেকে দল ত্যাগ করেনও না, এটা তো ম্যান্ডেটরি নয়। যেহেতু ম্যান্ডেটরি না, অন্যান্য প্রেসিডেন্ট বা গভর্নর ইনাদের যেটা হয় যে নিজের দল ত্যাগ করে সেই আসনে বসতে হয়, কিন্তু এই স্পিকার পদটাই এরকম ম্যান্ডেটরি নয়, করতে পারেন কেউ নিজে নিরপেক্ষ থাকার জন্য, কিন্তু এটা ম্যান্ডেটরি নয়। এই কারণেও হয়তো অনেক সময় দলের প্রতি তার অ্যালিজিয়েন্স থেকে যায়। যেরকম সোমনাথ চ্যাটার্জির যে কেস, সোমনাথ চ্যাটার্জির এরকম একটা বিল নিয়ে একটা বিবাদ হয়েছিল দলের সাথে, বা সেই বিল পাস করান, তো সেই কারণে সোমনাথ চ্যাটার্জিকে দল থেকে বহিষ্কার করা হয় বলে সঙ্গে সঙ্গে স্পিকার থেকে নেমে যান। তো এই একটা কেস খুব মানে ইন্ডিয়ান পলিটিক্সে রয়েছে। তো সেটা তো একটা সিচুয়েশনটা ওরকম, মানে হ্যাঁ, প্রশ্ন তো থেকেই যায়, তাদের একটা অ্যালিজেন্স তো থাকার সম্ভাবনা তো থেকেই যায় সেটা। কারণ যদি সরকার পক্ষ যদি স্পিকারকে যেহেতু নমিনেট করে বা তাকে ইলেকশন করে
ওখানে বসিয়েছে, তো তারা যদি আবার সাপোর্ট তুলে নেয় তো সেক্ষেত্রে তিনিও আবার সেই তার পদ থেকে, নিজস্ব পদ থেকে পদ হারাবেন, ফলে তিনি আর থাকছেন না। এই একটা বিষয় আছে। আর এখানে একটা ইন্টারেস্টিং কথা রয়েছে, এই 2/3 যে মেজরিটি নিয়ে একটা দল থেকে আরেকটা দলে মার্চ করে যাচ্ছে। তো এখানে একটা কথা আছে যে রিটেল ডিফেকশন, রিটেল যেরকম ব্যবসা, রিটেল কেনা বেচা হয়, সেইটা রিটেল ডিফেকশন অ্যালাউ নেই, কিন্তু হোলসেল ডিফেকশন এইটা অ্যালাউ, মানে একসাথে 2/3 অংশ যদি চলে যাচ্ছে অন্য দলে সেটা অ্যালাউ, ঠিক আছে। কিন্তু এই রিটেল ডিফেকশন মানে কিছু খুচরো কয়েকজন যাচ্ছে, একজন যাচ্ছে, 5জন যাচ্ছে, সেইটা করা যাবে না। কিন্তু দলের যদি 2/3 যাচ্ছে তখন সেটা অ্যালাউড। এইটাও একটা কিছুটা এর একটা দিক যে কখনো অ্যালাউ করা হচ্ছে আবার কখনো অ্যালাউ করা হচ্ছে না। হ্যাঁ, এবার কখনো অ্যালাউ করা হচ্ছে তার কারণটা তো ওটাই যে ওই স্টেবিলিটিটা রাখার জন্য, বেসিক্যালি যে যাতে প্রত্যেককে রিটেল যেটা অ্যালাউ করা হচ্ছে না বলা হচ্ছে সেটার কারণ স্টেবিলিটিটার যেটা, এবং যে অ্যান্টি ডিফেকশন লটা আনার যে প্রেক্ষাপটটা। এবার প্রশ্নটা হচ্ছে কেন 2/3কে অ্যালাউ করা হচ্ছে। ওই যে কিছু কিছু ক্ষেত্রে অটোক্রেটিকের মতো বিহেভ করে, যেটা পার্টি, কিছু কিছু পার্টি ভিতরে বা হয়তো যেটা কিচেন ক্যাবিনেট বা কিচেন, মানে ওই যেটা বলা হয় যে 2-3 জনের একটা ক্লোজ গ্রুপ পার্টির, তারাই সমস্ত ডিসিশন নেয় এবং ক্যাবিনেটে এসে সেটা জানিয়ে দেওয়া হয়। এরকম শুধু আমাদের গভর্নমেন্টে নয়, বাইরের গভর্নমেন্টেও এরকম ব্যবস্থা আছে যেখানে কিছু কয়েকজন মুষ্টিমেয় কিছু লোক পার্টির সমস্ত ডিসিশন নেন এবং সেটাই প্রচারিত হয়। এবার সেই সময় সেই সমস্ত কেসে যদি পার্টির মধ্যে অলমোস্ট একটা ইউনানিমাস, যেখানে 2/3 যতজন মনোনীত হয়েছেন সেই হাউসের মধ্যে, তারা যদি মনে করে যে না আমাদের কথাটা শোনা হচ্ছে না পার্টির মধ্যে, তাহলে তো তারা রিভোল্ট করে বেরিয়ে আসতে পারেন। যাতে ওই একটা সেফটি ভালভ রাখা যায়, সেই ব্যবস্থাটা করার জন্য এই 2/3 রাখা। যাতে আগে তো 1/3 যে স্প্লিটের ব্যাপারটা ছিল সেটা খুব একটা ফিজিবল হচ্ছিল না, খুব তাও স্টেবিলিটি অতটা আসছিল না। তো সেই জন্যই 2/3 আমার মনে হয় রাখা হয়েছে একটা ম্যানেজিং, যে এই আহ, ঠিক স্টেবিলিটির জায়গাটা আনতে গিয়ে এতটা স্ট্রিক্ট যেন না হয়ে যায়, তাদের পার্সোনাল ফ্রিডমটা পুরোপুরি ধামাচাপা দেওয়া হয়ে যায়, মানে তাদের বাকরুদ্ধ হয়ে যেতে হচ্ছে, এরকমও যাতে না হয় সেই জন্য 2/3 ব্যাপারটা। এখানে হিপোক্রেসির ব্যাপারটা ঠিক নয়, ওই প্যারিটিটা মেনটেন করার জন্য, ব্যালেন্স মেনটেন করার জন্য এই একটা সিচুয়েশনটা। 2/3 যেহেতু একটা পার্টির যদি 2/3 হুম, চলে যায় তো হুম, মেজরিটি অপোজিশনে হুম, বলতে পারা যায়, তখন একরকম। চলে যায়, তখন সে পার্টির হুম, এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিসের মতো হয়ে যায়। হুম, তো সেক্ষেত্রে হয়তো সেই কারণেই এই প্রভিশনটা দেওয়া হয়েছে। আর এই যে প্রভিশন এখনো পর্যন্ত যা হয়েছে তাতে ডিফেকশনকে বন্ধ করা সম্ভব হয়নি, হুম, কমানো সম্ভব হয়েছে। যে এখনো পর্যন্ত যে যে প্রভিশন রয়েছে, তো এটা অনেকটা লিমিট মেনটেন করা সম্ভব হয়েছে, যে খুব বেশি যাতে না হয়, বা খুব কন্ডিশন যখন একদম ব্রেক করে যাবে তখনই যাতে সম্ভব হয়। তো এখন এই জিনিসটা এখনো সচিন পাইলট বা রাজস্থানের যে হুম, কেসটা হয়েছে, বিভিন্ন তারা বা কংগ্রেসের এমপিরা রয়েছেন যারা চাইছেন যে দলের মধ্যে কিছু মতামত, তাদের মতবিরোধের জন্য তাদেরকে হয়তো অ্যান্টি ডিফেকশনের শিকার হতে পারে। তো এই কারণেও তাদের কনসার্ন রয়েছে। তো এই যে এখন কি ওয়ে ফরওয়ার্ড, এখন আমাদের কি হতে পারে, যে আমরা ভবিষ্যতে কি চেঞ্জ করলে আরো ভালো সিস্টেমটা বানানো যাবে, যে পার্লামেন্টারি ডেমোক্রেসি আরো স্ট্রং করা যাবে। কখনো পার্লামেন্ট আমাদের হয় কি, যখন কোয়ালিশন গভর্নমেন্ট হয় তখন কোনো ডিসিশন পাস করতে খুব লেট হয়, কোনো কিছুতেই সহমত হতে পারে না। আবার যদি সিঙ্গেল পার্টি ডেমোক্রেসি হয়ে যায়, একটা পার্টি মেজরিটিতে থাকে, তখন হয়তো তার যে বস বা একদম যে পুরো সেই লিডার যে রয়েছে তার ডিসিশনই ফাইনাল, বা সেই যে আইন পাস করে যায় যেটা বলে সেটাই সবার মধ্যে মেনে নিতে হয়। এই জিনিসটা যে এত ডিফারেন্স হয়ে যায় দুটো সরকারের মধ্যে, এইটা থেকে যাতে এইটাও ট্যাকেল করা যায়, ডেমোক্রেসিকে আরও স্ট্রং করা যায়, সেই দিকেও আমাদের ভাবা দরকার যে কি করা যেতে পারে। তার মধ্যে আমার প্রথম মনে হয় যে এখানে যে ওই স্পিকারের একটা ডিসিশন রয়েছে, যে কারো পক্ষে কারো ডিসিশন খুব তাড়াতাড়ি নিলাম, কারো নিলাম না বা ফেলে রেখে দিলাম অ্যান্টি ডিফেকশন লতে। তো এইটার একটা টাইম একটা লিমিট থাকা দরকার, যে এই টাইমের মধ্যে কোনো কেস যদি হয় সেই কেসের মীমাংসা এই সময়কালের মধ্যে করতে হবে। 15 দিন এরকম। কিংবা 1 মাস বা 6 মাস হ্যাঁ, ম্যাক্সিমাম, কিছু একটা, যা কিছু। হ্যাঁ। হুম, তো
তো এইটা আমার মনে হয় একটা ফিজিবল সলিউশন। আর একটা রয়েছে যেটা হচ্ছে ডিসিশনটা যেটা স্পিকার নেন বা হুম। স্পিকার বা প্রেজাইডিং অফিসার যে হুম, কোনো হুম, হুম। সদনের হন, তো তিনি যখন নেন, তো তিনিও যেহেতু পলিটিক্যাল পার্টির একজন মেম্বার, তো তার সেখানে বায়াসনেস বা কিছুটা লিনিং কোনো দিকে থাকে। তো সেখানে তার যে রেজাল্ট বা তার যে জাজমেন্ট সেখানেও কিছুটা বায়াসনেস থাকে। তো সেইটা যাতে কমানো যায় তার জন্য কোনো কমিটি যদি বানানো যায়, পার্লামেন্টারি কমিটি বা অন্য কোনো জুডিশিয়াল ট্রাইব্যুনাল যদি বানানো যায়, যে জুডিশিয়ারির মধ্যে থেকে একটা ট্রাইব্যুনাল বানানো যারা আর কি এই অ্যান্টি ডিফেকশনের কেসগুলো দেখবে বা তারা সেখানে জাজমেন্ট দেবে। তো এটা মনে হয় আর ভালো সলিউশন হতে পারে এই কেসগুলো তাড়াতাড়ি সলভ করার জন্য। হুম। এটা এই দুটো ভেবে দেখা যেতে পারে। তাছাড়া আরও এই যে ডিফেকশনটাকে বেসিক্যালি যে যেই ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয় যে একজন ডিফেক্ট করলো এবং তাকে সামনের ওই তখন বরখাস্ত করে দেওয়া হলো এবং সে পরবর্তী ভোটে বেরিয়ে গেল বা সে রিজাইন করে দিল এবং সামনে যে বাইপোলটা হবে সেখানে আবার জিতে চলে এলো এবং মানে অপোজিশনের অন্য পার্টির হয়ে এবং সেখানে আবার ঢুকে গেল। এই জিনিসটাকে আটকানোর জন্যও একটা জিনিস করা যেতে পারে যে তাকে সামনের মানে সেই লোকসভা বা সেই বিধানসভাটার যা টেনিয়র সেই ততদিন পর্যন্ত আর ভোটে দাঁড়ানোর অধিকার যদি বন্ধ করে দেওয়া যায়, সেটাও একটা করা যেতে পারে যে এই সময়ের মধ্যে ডিফেক্টেড হয়েছে তাহলে এই টাইম বাউন্ড ম্যানারটাতে আর কি এই টাইমে আর ভোটটা লড়তে পারবে না, এরকম একটা করা যেতে পারে। হয়তো আজকে সে ডিফেক্ট করলো আর 3.5 বছর বাকি আছে এই বিধানসভা টেনিয়রটার, তাহলে 3.5 বছর সে আর ভোট লড়তে পারবে না, তারপরে আবার নতুন যখন ফ্রেশ ইলেকশন হবে তখন সে আবার লড়তে পারবে, এটাও একটা তাহলে করা যেতে পারে। তাহলে যেটা হবে আর কি, যে ডিফেক্ট তাহলে কেউ আর করবে না, মানে বা রি-ইলেকশন হলেও তো তিনি আর লড়তে পারবেন না, সেই কারণে তিনিও সেই ডিফেকশনের মধ্যে আগেই জানবেন যে আমি যদি ডিফেক্ট করি বা আমাকে অ্যান্টি ডিফেকশন লয়ের মধ্যে আসে, তখন আমি যেহেতু লড়তে পারবো না, সেই জন্য তিনি আর ওই প্রসেসে যাবেনই না। তো সেক্ষেত্রে এখন যেটা হয় যে তিনি ডিফেক্ট করলে দল ত্যাগ করে আবার লড়ে অন্য দল থেকে বা ইন্ডিপেন্ডেন্টলি হয়তো সেই আবার ইলেক্ট হয়ে আসার একটা চান্স থাকে। সেটা একটু হার্ড লাইন একটা পথের দিকে চলে যাবে, যে হয়তো তিনি 1 নাম্বার ছিলেন, হয়তো 5 জন কম্পিটিটর ছিল তার যেখানে লড়েছেন যেখান থেকে। তো 1 নাম্বারই যখন বাইরে চলে গেছে, বাকি যারা রয়েছেন তাদের মধ্যে হয়তো কেউ সেরকম স্ট্রং ছিল না, তাদের মধ্যে যে উইক সেও হয়তো কেউ একজনকে চুজ করতে যখন হবে তখন এটা সেই জিনিসটা। সম্ভাবনা থেকে যাচ্ছে, আমি সেটা মানছি, কিন্তু বাস্তবিক যে রিয়ালিটিতে যেটা হচ্ছে সেই সিচুয়েশনটাকে ট্যাকল করার জন্য বেসিক্যালি এটা বলা, যে অনেক সময় কিছু কিছু ক্ষেত্রে কি হয়, আমি আজকে র্যান্ডামলি বলছি, আমি আজকে কংগ্রেস পার্টির একজন এমপি, তো সামনে দেখলাম আমার কনস্টিটিউয়েন্সির মধ্যে লোকসভা ইলেকশন হলো, তো আমার এখানের মধ্যে ম্যাক্সিমাম সবাই বিজেপির জিতেছে, এবার আমি কর্নার্ড ফিল করছি, তো আমি ছেড়ে দিলাম, তারপর সামনে বাইপোল হলো, আমি বিজেপির হয়ে জিতলাম এবং আমি হয়তো কোনো একটা মন্ত্রিত্ব পদ পেয়ে গেলাম বা কিছু পাওয়ার পেলাম, এরকম একটা ব্যাপার। তো তাদেরও এরকম ব্যাপার স্যাপার অনেকই হয়েছে, বেসিক্যালি হচ্ছে। তো এই রকম অ্যাকচুয়ালি পলিটিক্যাল রিজনে যেই ডিফেকশনগুলো হচ্ছে বা টাকা পয়সার লোভে যেই ডিফেকশনগুলো করে লোকজন এমপি এমএলএরা, সেইটাকে আটকানোর জন্য আমার এইটা বেসিক্যালি এই সাজেশনটা। সাজেশন আরও অনেক কিছু হতে পারে, সেগুলো আরও ভালো ভাবে পলিটিশিয়ান পলিটিক্যাল বিশেষজ্ঞরা সেটা বলতে পারবেন, কিন্তু এইটা একটা রেকমেন্ডেশনের মধ্যে দেওয়া হয়েছিল যে এটা করা যেতে পারে, কিন্তু ফাইনালি এইটা লয়ের মধ্যে বা এই অ্যাক্টের মধ্যে আনা হয়নি, কারণ সেইটা অনেকটা মনে হয় হার্ড লাইন বা ওই যে স্ট্রিক্টনেসটা চলে আসবে, যে তাদের কোনো উপায় থাকবে না, যে তারা জানবে যে একবার যদি অ্যান্টি ডিফেকশন লয়ের মধ্যে পড়ে যায় সে আর সেখান থেকে বেরোতে পারবে না বা তারপরের ইয়েতে কোনো মতেই আসতে পারবে না। তো সেটা একদম পুরো পলিটিক্যাল পার্টির একদম জন্য যে লটা হয়ে যাবে, যে শুধু পলিটিক্যাল পার্টির ইন্টারেস্ট সার্ভ করছে, কোনো ইলেক্টেড এমএলএ বা এমপিদের কোনো ইন্টারেস্ট সার্ভ করে না, কারণ এই অ্যান্টি ডিফেকশন ল 1985 সালে এইটাই প্রথম পলিটিক্যাল পার্টির এক্সিস্টেন্স কনস্টিটিউশনালি ভ্যালিড হয়। এর আগে কিন্তু পলিটিক্যাল পার্টির উল্লেখ সংবিধানে ছিল না। তো সেখানে উল্লেখ ছিল এমএলএ এমপি তাদের বিভিন্ন প্রভিশন, তারা কি করতে পারে, এই সমস্ত কিছু। তো এরপর থেকে
যদি পলিটিক্যাল পার্টি এই একটা লয়ের মধ্যে 1985 সালে আসার পরে সেইটাই যদি সর্বেসর্বা হয়ে যায়, তো সেখানেও একটা যে আমাদের কনস্টিটিউশনালি যে মূল ধারা ছিল বা যে ভাবধারায় যেগুলো গঠন করেছে সেইটা যদি ব্রেক করে পলিটিক্যাল পার্টিকে সব কিছু করে দেওয়া হয়, সেখানেও একটা ব্যালেন্সের অনেক চেঞ্জ শিফট হবে, সেইটাও মেনটেন করা দরকার। সে তো একদমই। এবার এটা একটা আইডিয়াল লেভেলে কাইন্ড অফ ভেবে এই জিনিসটা করা হচ্ছে ঠিকই, একটা প্রপোজিশনাল লেভেলে, কিন্তু ফ্যাকচুয়াল লেভেলে দাঁড়িয়ে দেখতে গেলেও এই জিনিসটা হচ্ছে। প্রায় একটা ফিগার দেখছিলাম, সামথিং রাফলি 2016 থেকে 2020-র মধ্যে বেসিক্যালি বিজেপি থেকে, অন্যান্য পার্টি থেকে বিজেপিতে ট্রান্সফার করে, টোটাল ডিফেকশনের মধ্যে বিজেপিতে ট্রান্সফার করেছে 44.9% সামথিং এরকম। আবার তাদের মধ্যে কংগ্রেস থেকে ছেড়েছে এরকম ব্যাপারটা 42%। তো বোঝা যাচ্ছে এক পার্টি থেকে অন্য পার্টিতে চলে আসার যে ব্যাপারটা। আমাদের স্টেট গভর্নমেন্টও এখন এখন কোভিডের জন্য সিচুয়েশনটা এখনও সেরকমভাবে হয়ে ওঠেনি, কিন্তু দেখতেই পাচ্ছি যে অনেক যারা বিজেপি থেকে জিতেছিল তারা অনেকেই আবার ফিরে আসতে চাইছে সরকারের পোর্টফোলিওর লোভে। তো এই জিনিসগুলো আটকানোর জন্যই বেসিক্যালি ওই প্রভিশনটা বলা। তো ওই সরকার বদলে যাচ্ছে কিন্তু সেই লোকগুলো একই থাকছে, তাদের নিজেদের স্বার্থসিদ্ধির জন্য। আসলে ডেমোক্রেসির কোনো লাভ হচ্ছে না এখানটাতে। তো কিছু হার্ডলাইন সমস্যা আসবেই, সেটা ঠিকই, কিন্তু এইটাকে ট্যাকেল করার জন্যই বেসিক্যালি ওই লজিকটা। তবে ল মেকাররা হয়তো এটাকেও কোনোভাবে যদি সাইড করে দুটোকে ব্যালেন্স করে যদি কিছু করতে পারেন, তাহলে আমার মনে হয় বেস্ট হবে। তো আজকের আলোচনা আপাতত এই পর্যন্তই। তো ভবিষ্যতে আমাদের পশ্চিমবঙ্গের রাজনীতিও কী হবে সেটা দেখার, আর অ্যান্টি ডিফেকশন লতেও কী কী পরিবর্তন নিয়ে আসা দরকার রয়েছে কিছু কিছু পরিবর্তনের, বা দেশের যাতে ডেমোক্রেসি আরও স্ট্রং হয় সেই বিষয়ে এগিয়ে আরও কিছু নতুন আইন সংশোধন করা। তো ধন্যবাদ আমাদের আজকের এই ভিডিও দেখার জন্য। নমস্কার।